অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ২৯। সূর্যাস্তের লালচে আলোয় ডুবে যাচ্ছে ছোট্ট এই লায়ারি টাউন। পশ্চিমের আকাশে মেঘের ফাঁকে আলো রেখা মিলিয়ে যাচ্ছে, আর দূরের পাহাড়ের ছায়া গ্রাস করছে গোটা উপত্যকায়। বাতাসে ভেসে আসছে নদীর ঠান্ডা স্যাঁতসেঁতে হাওয়া, যা গাছের পাতায় ঝিরঝিরে শব্দ তুলে কাঁপছে। কিন্তু শান্ত এই সন্ধ্যার বিপরীতে শেখবাড়িতে উত্তেজনার ঝড় বইছে। পুরো বাড়ি অস্থির হয়ে কাজের লোকেরা ছুটছে, ফোন বাজছে, আর শেওনাওয়াজ শেখের লাঠির ঠক ঠক শব্দ পাথরের উঠোনে প্রতিধ্বনি তুলছে, যেটা তার মেজাজে তীব্রতা প্রকাশ করছে। মারিয়া নিখোঁজ। সকালে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও তার দেখা নেই। ফোন বন্ধ, কোনো খোঁজ নেই। তানভীর উঠোনে অস্থিরভাবে পায়চারি করছে। তার ভারী পদক্ষেপে পাথরের মেঝে ঝনঝন করে কেঁপে উঠছে। তার মুখ ফ্যাকাশে, রক্ত শুকিয়ে মরুভূমির মতো বিবর্ণ হয়ে গেছে। হাতে ফোন শক্ত করে চেপে ধরেছে, আঙুলের গাঁটগুলো চাপে সাদা হয়ে উঠেছে। পুলিশের সঙ্গে কথা বলছে, গলা ছেড়ে চিৎকার করছে। রাগ আর অসহায়তায় কথাগুলো ছুটে বেরোচ্ছে। ইনায়া বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, চোখে আতঙ্ক আর অসহায়তা ফুটে উঠেছে। রাইসা আর তুলি কোনায় দাঁড়িয়ে কাঁদছে। বড় চাচা ইরফান শেখ কঠোর গলায় নির্দেশ দিচ্ছেন, খোঁজার জন্য লোক পাঠাচ্ছেন। আর শেওনাওয়াজ শেখ ভারী কাঠের চেয়ারে বসে রয়েছে, মুখে গাম্ভীর্যতা ফুটে উঠেছে, যার ফলে চেহারায় কোনো অভিব্যক্তি ধরা যাচ্ছে না। শুধু লাঠি ঠুকে গম্ভীর গলায় বললেন, কোথায় গেল মেয়েটা? এই টাউনে শেখ পরিবারের দিকে তাকানোর সাহস কারণেই। বাহাদুর, খোঁজ নে, কোথায় মারিয়া? তানভীর ফোন রেখে দাদুর কাছে আসে, গলা কাঁপছে তার। দাদা যান, পুলিশকে জানানো হয়েছে, কিন্তু তারা এখনো কোনো খোঁজ পায়নি। এই অস্থিরতার মাঝে হঠাৎ প্রধান ফটকে একটা কালো সার্ভের গর্জন কানে আসে। ধুলো উড়িয়ে গাড়িটা বজ্রের মতো ঢুকে পড়ে। সবাই চমকে তাকায়। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আদিল, তার পিছনে এক সুঠাম দেহের ছেলে। আদিল শেওনাওয়াজ শেখের দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলে, আসসালামু আলাইকুম দাদা যান, কেমন আছেন? তার পেছনে এরিক দাঁড়িয়ে রয়েছে, কালো ডেনিম জ্যাকেটে ঢাকা পেশিবহুল শরীর, অ্যাপোলোর মতো নিখুঁত গঠন, চোখে সানগ্লাস। প্রতিটা পদক্ষেপে তার পেশি ফুলে উঠছে। কাঁধ সোজা, মাথা উঁচু, ঠোঁটে বাঁকা হাসি। সানগ্লাসের নিচ থেকে তার ধূসর চোখগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু নিরীক্ষণ করছে। হাতে তার ছোট ব্যাগ, কিন্তু তার উপস্থিতি পুরো উঠোনকে নিস্তব্ধ করে দিয়েছে। সে চারপাশে তাকাচ্ছে, প্রতিটা তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে স্থির, যেন সবাই জানতে চাচ্ছে কে এই অপরিচিত ছেলে, যার চেহারায় ব্রিটিশদের মতো আভিজাত্য, অথচ চোখ মুখে লুকানো অদ্ভুত এক রহস্য। শেওনাওয়াজ শেখ ভ্রুকুচকে এক পলক তাকালেন এরিকের দিকে, তারপর লাঠি ঠুকে তার নাতির উদ্দেশ্যে বললেন, ব্রিটিশদের মতো দেখতে এই ছেলেটাকে? আদিল দাদুর কথায় এক পলক এরিকের দিকে তাকিয়ে মনে মনে বলল, দেখতে ব্রিটিশদের মতো হলে কি হবে, আচরণ পুরো রাক্ষসের মতো। মনের কথা মনে রেখে দাদুকে বলে, এটা আমার ফ্রেন্ড এরিক অ্যাশফোর্ড, আমেরিকা থেকে এসেছে। আমি ওকে পাকিস্তান দেখাতে নিয়ে এসেছি। ইনায়ের চোখ এরিকের দিকে পড়তেই তার হাত থেকে গ্লাস পড়ে যায়। শব্দে উঠোন কেঁপে ওঠে। তার মুখ ফ্যাকাশে, চোখ বিস্ফোরিত হয়ে আনমনে আওড়ায়, এরিক এখানে? তার হৃদয় থমকে যায়, শ্বাস আটকে আসে। গ্লাস ভাঙার আওয়াজে এরিক ইনায়ের দিকে এক পলক তাকিয়ে ডেভিল ইসমাইল দেয়, যার অর্থ হলো, তোমার খবর আছে, একবার হাতের কাছে পাই তোমায়। এরিকের হাসির অর্থ ইনায়ার বুঝতে পেরে শুকনো একটা ঢোক গিলে। মিস্টার তানভীর তাকায় এরিকের দিকে। প্রথমে তিনি এরিককে এইখানে দেখে কিছুটা অবাক হয়, পর মুহূর্তেই রাগে চোয়াল শক্ত হয়ে আসে। হাত মুঠোবদ্ধ করে এগিয়ে যেতে নিলে ইনায়ের সম্মানের কথা ভেবে আবার থেমে যায়। এই টাউনে শেখ পরিবারের একটা মান সম্মান আছে। ইনায়ের বিয়ের বিষয়টা জানাজানি হলে পুরো টাউন তাদের ছিছি করবে। বোনের কথা ভেবে সে রাগ গিলে ফেলে, কিন্তু অগ্নি চোখে এরিকের দিকে তাকিয়ে থাকে। এরিক চোখ থেকে সানগ্লাস খুলে ঠোঁটে একটা বাঁকা হাসি দিয়ে তানভীরের দিকে তাকায়, এরপর মুখ সামনে ঝুঁকিয়ে হাত দিয়ে ইশারা করে কোল্ড ভয়েসে বলে, মিস্টার তানভীর, বউকে খুঁজে পাচ্ছেন না? এরিকের কথা শুনে তানভীরের চোখ বিস্ফোরিত হয়ে গেল। রাগে তার শরীর কাঁপছে। দাঁতে দাঁত পিষে সে বলে, এর পিছনে তোর হাত আছে, বল শালা। এরিকের হাসি গভীর হয়, কাঁধ ঝাঁকায়, চোখ সরু করে হাত মুঠো করে হাঙ্কি স্বরে বলে, কুল ম্যান। কথাটি বলে এরিক দাঁতে দাঁত পিষে মুখ তানভীরের কাছে নিয়ে গর্জে উঠে সে, 9 ঘন্টা 13 মিনিট 3 সেকেন্ড আপনি আমাকে আমার বউয়ের থেকে দূরে রেখেছেন, তাই আমিও আপনার বউকে আপনার কাছ থেকে কিছু সময়ের জন্য সরিয়ে দিলাম। এটাই ছিল প্রথম চাল, মিস্টার তানভীর। খেলা শেষ হলে আপনার কিছুই থাকবে না, অ্যান্ড আই মেক শিওর অফ ইট, ব্রাদার ইন ল। শেখ নেওয়াজ ভিলায় রাত গভীর হয়েছে, চাঁদের আলো উঠোনের ওপর ছড়িয়ে পড়েছে, কিন্তু বাড়ির ভেতরে অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছে।
সন্ধ্যার কিছুক্ষণ পর মারিয়া বাড়ি ফিরে এসেছে, তাই সবাই নিশ্চিন্ত হয়ে নিজেদের কক্ষে অবস্থান করছে। কিন্তু ইনায়া তার কক্ষে একা জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার হাত কাঁপছে, মনটা উথাল পাথাল হয়ে আছে। এরিকের আগমন তার ভেতরে ঝড় তুলেছে, সে জানে এরিক তাকে কখনো ছেড়ে দেবে না। ইনায়ার চিন্তার মাঝে হঠাৎ দরজার হ্যান্ডেল ঘুরে উঠল। আস্তে করে দরজা খুলে গেল। ইনায়া চমকে ঘুরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে এরিক, তার চোখ দুটো অন্ধকারে আগুনের মতো জ্বলজ্বল করছে। সে দরজা বন্ধ করে চাবি ঘুরিয়ে তালা লাগিয়ে দিল, যাতে ইনায়া কিছুতেই পালাতে না পারে। ইনায়া এরিকের অভিব্যক্তি দেখে ভয়ে পিছিয়ে গেল। তার চোখে আতঙ্ক আর অসহায়তা ফুটে উঠল। কাপা গলায় সে বলল, এরিক, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি প্লিজ চলে যান, কেউ দেখে ফেললে চরিত্রে কলঙ্কের কালিমা লাগিয়ে দিবে। ইনায়ার ভয়ার্ত মুখ দেখে এরিকের ঠোঁটে একটা বাঁকা শয়তানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো, তার ধূসর চোখ ইনায়ের উপর স্থির, যেন শিকারী তার শিকারকে নিরীক্ষণ করছে। হাঙ্কি স্বরে দাঁত পিষে সে বলল, বউ হও তুমি আমার, আমিও দেখব কোন শালা আমার বউয়ের গায়ে কলঙ্কের কালিমা লাগায়। তার আগে আমাকে এটা বলো, পালিয়ে গিয়ে কি ভেবেছ এরিক অ্যাসফোর্ডের কবল থেকে মুক্তি পাবে? এখন আমাকে চেনোনি তুমি সুইটহার্ট। তোমাকে ভালোবাসি বলে এতদিন নরম ছিলাম, কিন্তু আজ থেকে তুমি আমাকে আমার আসল রূপেই দেখবে। বলেই সে গর্জে উঠল। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল, হাত দুটো মুঠোবদ্ধ হলো। এক ঝটকায় সে ইনায়ার হাত নিজের বুকের ওপর জোর করে চেপে ধরল। কোমলীয় স্বরে হিসিয়ে বলল, ফিল দিস হার্ট বেবি, শুনতে পাচ্ছ কিছু? মাই হার্ট বিটস অনলি ফর ইউ, টাচ দিস সোল লাভ। আমার প্রতিটা স্পন্দন শুধু তোমার নামে, তোমার জন্য, ফর এভার অ্যান্ড অলওয়েজ। ইনায়া দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো, তার শ্বাস দ্রুত হয়ে উঠল। সে বলল, এরিক প্লিজ, আমি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই এরিক তার সামনে দাঁড়িয়ে গেল। তার বেশিবহুল হাত দিয়ে ইনায়ার কাঁধ শক্ত করে চেপে ধরল। ইনায়া কেঁপে উঠল, কিন্তু কোনো আঘাত লাগলো না। এরিকের চোখ লাল হয়ে উঠেছে ইনায়ার প্রত্যাখ্যানে। মুখটা ইনায়ার কাছে নিয়ে এসে ফিসফিস করে সে গর্জে উঠল, বেবি গার্ল, তুমি পৃথিবীর শেষ প্রান্তে পালিয়ে যেতে পারো, কিন্তু মনে রেখো আমার আত্মা তোমার প্রতিটি ছায়, প্রতিটি হৃদস্পন্দনে তোমাকে খুঁজে নেবে। কারণ তুমি আমার, আর তোমাকে আমার কাছে রাখতে আমি গোটা পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। ইনায়ের চোখে জল চিকচিক করছে। সে এরিকের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এরিক তার হাত আরো শক্ত করে ধরলো। শরীরটা ইনায়ের দিকে ঝুঁকিয়ে দিল। ইনায়ার না পেরে বলে উঠল, ছাড়ুন আমায়, এটা হারাম। ইনায়ার কাপা গলার কথায় এরিকের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে সোজাসাপটা জবাব দিল, স্বামী হই আমি তোমার, রাইট আছে আমার। ইনায়া তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলল, হালাল নন আপনি আমার জন্য এরিক, আমাদের মধ্যে কোনো বৈধ বন্ধন নেই। হালাল কথাটি কানে আসতে এরিক ইনায়াকে ছেড়ে দিল। বাড়তি আর কোনো কথা না বলে দরজা লাগিয়ে সে চলে গেল। ইনায়া তার চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এরিকের আগমন শেখ নেওয়াজ ভিলায় একটা অশান্ত ঝড়ের পূর্বাভাস বয়ে এনেছে। আদিলকে দেওয়া কক্ষগুলোর মধ্যে এরিকের জন্য বরাদ্দ করা হয়েছে পুরনো অতিথি কক্ষ, যেটা একটু জীর্ণ, দেওয়ালে হালকা ফাটল আর জানালার পর্দাগুলোর রং মলিন। কক্ষটি এরিকের মতো একজনের জন্য একেবারেই বেমানান। তার পেশিবহুল শরীর, ধারালো চোখ আর আভিজাত্যপূর্ণ ভঙ্গির সঙ্গে এই কক্ষের কোনো মিল নেই। এরিক তার কালো ডেমিন জ্যাকেট খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। চারপাশে একবার তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। দেওয়ালের পুরনো পেইন্ট, ধুলোমাখা ফ্যানের পাখা আর বিছানার পাশে একটা জরাজীর্ণ কাঠের টেবিল দেখে তার মুখে বিরক্তির ছায়া পড়ল। সে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, এটা কোনো কক্ষ নাকি কোনো গুদাম? আমি এরিক অ্যাসফোর্ড, এই জায়গায় থাকবো? হাস্যকর। সে তার ছোট ব্যাগটা হাতে তুলে নিল, দরজা খুলে বেরিয়ে পড়ল। তার পায়ের শব্দ করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি পদক্ষেপে তার মেজাজে তীব্রতা প্রকাশ পাচ্ছিল। আদিলের কক্ষে দরজার সামনে এসে সে থামল। দরজার হ্যান্ডেলে হাত রেখে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল। দরজার ক্যাসক্যাস শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আদিল তখন তার কক্ষে আরাম করে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল। ঢিলেঢালা টি শার্ট আর ট্র্যাক প্যান্টে সে পুরোপুরি রিল্যাক্স মুডে। হঠাৎ দরজার শব্দে চমকে উঠে পেছনে তাকালো। এরিকের পেশিবহুল শরীর দরজার ফ্রেমে দাঁড়িয়ে, তার ধূসর চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি। আদিলের মুখে হতাশা আর বিরক্তির মিশ্রণ ফুটে উঠল। এরিক গম্ভীর কণ্ঠে, প্রায় গর্জনের মতো বলে উঠল, আই ওয়ান্ট দিস রুম, গেট আউট। আদিল ফোনটা বুকে নামিয়ে বিছানায় উঠে বসলো। ভ্রুকুচকে এরিকের দিকে তাকিয়ে বলল, গেট আউট মানে? এটা কি মগের মুল্লুক নাকি? এটা আমার রুম, তুই তোর নিজের রুমে যা। এমনিতেই তুই আমাকে জোর করে এখানে এনেছিস, এখন আমার রুম নিয়ে ঝামেলা করছিস? এরিক এক পা এগিয়ে এলো আদিলের দিকে, তীক্ষ্ণ চোখে আদিলকে একবার পরখ করে ভ্রু নাচিয়ে বলল, তোর রুম ছিল, এখন নেই, এই মুহূর্ত থেকে এটা আমার রুম।
এখন ওঠ, নয়তো আমি নিজেই তোকে বের করে দেব। আদিল এবার হালকা হেসে ফেলল, যেন এরিকের এই হুমকি তার কাছে হাস্যকর। বিছানা থেকে নেমে এরিকের দিকে এগিয়ে গেল, হাতে ফোনটা নাড়তে নাড়তে বলল, ওরে বাবা, মিস্টার ব্যাড বয়ের গায়ে এত জোর! তুই কি ভাবিস নিজেকে আমি তোর এই হিটলারি মোড়ে ভয় পাবো? একবার মার খেয়েছি বলে সবসময় মার খাবো? এটা শেখ নিওয়াজ ভিলা, আমার দাদাজানের বাড়ি। এখানে তো রাক্ষসের মতো আচরণ চলবে না। যা, তোর রুমে ফিরে যা। এরিকের চোখ সরু হয়ে গেল, সে আরেক পা এগিয়ে এলো। আদিলের কথায় তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠল। সে আদিলের দিকে ঝুঁকে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর সুরে বলল, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস আদিল? আমি যখন কিছু চাই সেটা আমি পেয়েই ছাড়ি, হয় ভালোভাবে নয় কায়দা করে। এই রুমটা আমার পছন্দ হয়েছে, আর তুই যদি এখন এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে আই সয়ার আমি এমন কিছু করব তাতে তুই এই রুমে আর এক সেকেন্ডও থাকতে পারবি না। আদিল এবার হাসি থামে একটু গম্ভীর হলো, এরিকের চোখে চোখ রেখে বলল, দেখ, আমার এসব ড্রামা ভালো লাগছে না। রুম চাস, ঠিক আছে, আমি দাদাজানের সঙ্গে কথা বলে দেখি, কিন্তু এভাবে হুমকি দেওয়া বন্ধ কর। তোর হুমকিতে আমি ভয় পাই না। এরিকের ঠোঁটে আবার সেই বাঁকা হাসি ফিরে এলো, পকেটে হাত গুজে একটু পিছিয়ে গিয়ে বলল, তুই কি চাস রুমটা ছাড়বি, নাকি আমি তোর ফোনটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলবো? আদিল এবার আগে ফুঁসতে ফুঁসতে বলল, ফোন ছুড়বি মানে? এটা আমার ব্র্যান্ড নিউ আইফোন। এসব হুমকি দেওয়া বন্ধ কর, নয়তো আমি এখনই ইনায়াকে ডেকে বলবো তুই কিভাবে ক্যান্টিনে আমার গালে পাঞ্চ মেরেছিলি। আদিলের কথায় এরিক হো হো করে হেসে উঠল। তার হাসির শব্দে পুরো কক্ষ যেন কেঁপে উঠল। আদিলের কাঁধে হালকা টোকা দিয়ে বলল, লিসেন, তোর কি মনে হয় এই অ্যারিকাস ফুড কাউকে ভয় পায়? কথাটি বলেই এরিক একটা বালিশ আদিলের মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলল, তোকে আর এক মুহূর্ত আমার চোখের সামনে দেখতে চাই না। আর এক মুহূর্তে যদি এখানে থাকিস তাহলে আমি তোর আইফোনটা শুধু ছুঁড়বো না, পিষে ফেলবো। শেষবারের মতো ওয়ার্ন করছি, গেট আউট। আদিল হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলল, ফোনটা পকেটে ঢুকে বিরক্ত মুখে বলল, ঠিক আছে, তুই থাক রুমে, কিন্তু আমি এখন ঘুমাবো কোথায়? এরিক ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে কাঁধ ঝাঁকিয়ে একটা উদাসীন ভাব নিয়ে বলল, ফাক অফ। আমি কি জানি? হলের বারান্দায় গিয়ে শুয়ে পড়, বা চাইলে গাছতলায় ঝুলে থাক। কুকুরও তো রাতে কোথাও না কোথাও আশ্রয় পাই, তুইও পেয়ে যাবি। এরিকের সূক্ষ্ম অপমানে আদিল তেলে বেগুনে জ্বলতে জ্বলতে মনে মনে তাকে দু চারটে গালি দিয়ে নিল। শালা সাইকো একটা। আদিল বিরক্ত আর হতাশা নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল, আর এরিক বিজয়ীর হাসি এসে বিছানায় গা এলিয়ে দিল। একটা রাজকীয় কক্ষ, চারিদিকে সুন্দরভাবে সাজানো, লাল আর সোনালি মখমলের পর্দা হালকা বাতাসে দুলছে। মোমবাতির আলোয় সোনালি সুতোর কাজ চকচক করছে। বিছানায় রক্তলাল গোলাপের পাপড়ি আর জুঁই ফুল ছড়ানো, বাতাসে গোলাপ আর চন্দনের মিষ্টি গন্ধ ভাসছে। কোনো রূপালি ফুলদানিতে তাজা ফুল, পাশে পিতলের দীপাধারে মোমবাতি জ্বলছে, জানালা দিয়ে চাঁদের মৃদু আলো ঢুকছে। সেই অপরিচিত রাজকীয় কক্ষে ইনায়া বউ সেজে বসে আছে। পরনে তার লাল লেহেঙ্গা, সোনালি জরির কাজ মোমবাতির আলোয় ঝিলমিল করছে। হাতে মেহেন্দের গাঢ় নকশা, গলায় ভারী হীরার নেকলেস, কানে ঝুমকো মৃদু ঝংকার তুলছে। মাথায় লম্বা ঘোমটা টেনে লজ্জায় মুখ নিচু করে রেখেছে। তার হৃদয় দুরু দুরু করছে, শরীর কাঁপছে। বিবাহের রাত কি এমন হয়? হঠাৎ দরজা খোলার শব্দ হলো, ইনায় চমকে উঠল, কিন্তু মুখ তুলে তাকাতে সাহস পেল না। কারো পায়ের ভারী শব্দ কাছে আসছে। সে বুঝতে পারল এটা এরিক। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, লজ্জায় গাল লাল হয়ে উঠল। সে ঘোমটায় মুখ আরো গুজে দিল, কিন্তু হৃদয়ের ধরফরানি যেন শোনা যাচ্ছে। এরিক কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করল। তার ধূসর চোখ ইনায়ের উপর স্থির। সে কালো শেরওয়ানি পরে আছে, পেশিবহুল শরীরে যেন সেটা তার আভিজাত্যকে আরো বাড়িয়ে দিয়েছে। ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি, কিন্তু চোখে একটা গভীর আকাঙ্ক্ষা জ্বলজ্বল করছে। এরিক ধীরে ধীরে ইনায়ের কাছে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে বাতাস গরম হয়ে উঠছে। সে বিছানার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ইনায়ার ঘোমটা আস্তে করে তুলে দিল। ঘোমটাটা তার কাঁধে ছড়িয়ে পড়ল, আর ইনায়ের লজ্জামাখা মুখ উন্মুক্ত হয়ে গেল। তার চোখ নিচু, গালে লাল আভা, ঠোঁট কাঁপছে অস্ফুরিত আবেগে। এরিক তার চিবুক ধরে মুখটা উঁচু করল, ধূসর চোখে তার চোখ মিলিয়ে হতেই এরিক ফিসফিস করে বলল, মুনলাইট, আজ তুমি আমার সম্পূর্ণ হালালভাবে আমার। লজ্জা পাচ্ছ কেন? ইনায়া লজ্জায় চোখ বুজে ফেলল, কিন্তু তার শরীরে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা কণ্ঠে এরিককে বলল, আপনি আপনি এত কাছে কেন আসছেন? আমার আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ইনায়ের কথা শুনে এরিক তার কাছে আরো ঝুঁকে এলো, বিড়বিড়িয়ে বলল, শ্বাস বন্ধ হওয়ার মতো আমি এখনো কিছুই করিনি মুনলাইট। এই বলে হাত দিয়ে সে ইনায়ের কোমর জড়িয়ে ধরল। তার স্পর্শে ইনায়ের শরীর কেঁপে উঠল, শ্বাস দ্রুত হয়ে গেল। এরিকের ঠোঁট তার কানের কাছে নিয়ে গিয়ে হাঙ্গি স্বরে বলল,
ম্যাডাম, আমাকে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু ভুলে যাবেন না আমি সব কিছুর হিসাব রাখি। আর সেই কষ্টের সুদে আসলে হিসাব মেটাবো তোমাকে দিয়ে। আমি তোমাকে এমনভাবে চাইবো যাতে আমার ছাড়া আর কারো স্পর্শ সহ্য হবে না তোমার। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার নামে হবে। তোমার শরীর আমার স্পর্শের কাঙাল হয়ে উঠবে। আমি তোমার প্রতিটি ইঞ্চি দখল করব, যতক্ষণ না তুমি বলো যে তুমি শুধু আমার। তোমার শরীরের প্রতিটি ভাগ, প্রতিটি রন্ধ্রে আমার স্পর্শ সরিয়ে দেব, যেন তুমি আমায় ছাড়া অসম্পূর্ণ। আর আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তোমার নাম ধ্বনিত হবে, যেন আমি তোমায় ছাড়া অর্থহীন। আমরা একে অপরের মাঝে এমনভাবে মিশে যাব যেখানে আমাদের অস্তিত্ব এক অবিচ্ছেদ্য সত্তায় রূপান্তরিত হবে। কথা বলার সময় এরিক ইনায়ার গালে ঠোঁট ছুঁয়ে দিল। ইনায়ার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। তারপর এক ঝটকায় এরিক তাকে নিজের বাহুতে টেনে নিল। ইনায়ার কানে ফিসফিসিয়ে বলল, সে ইট বেবি গার্ল, তুমি কার? ইনায়ার বুক ধুকপুক করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখে জল চিকচিক করছে। সে কোনো মতে ফিসফিস করে বলল, আপনার, শুধু আপনার। এরিকের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল। সে ফিসফিস করে বলল, সে ইট লাউডার বেবি গার্ল, আমি চাই সবাই জানুক তুমি শুধু আমার। কথাটি শুনতেই ইনায়ের শরীরে আগুন জ্বলে উঠল। তার হাত অজান্তেই এরিকের বুকে চেপে গেল। এরিক তার ঠোঁট ইনায়ের গালে ছোঁয়ালো, ফিসফিস করে বলল, ফিল মাই টাচ লাভ। আজ আমার উন্মাদনা তোমাকে মাতিয়ে তুলবে। তোমার শরীরে আমার স্পর্শের চিহ্ন রেখে যাব। আমার প্রতিটি নিঃশ্বাস তোমার সঙ্গে একাকার হবে। আর তোমার প্রতিটি দৃষ্টি আমার হৃদয়ে অমর হয়ে থাকবে। আমরা এমনভাবে একে অপরের মাঝে হারিয়ে যাব যেন এই বিশ্বের কোনো শক্তি আমাদের ভালোবাসাকে বিচ্ছিন্ন করতে না পারে। হঠাৎ দরজায় টোকার তীক্ষ্ণ শব্দে ইনায়া চোখ খুলে ধড়ফড় করে বিছানা উঠে বসে। চারিদিকে তাকিয়ে দেখে কক্ষ অন্ধকার, এরিক নেই। নিজের আচরণে বিরক্ত হয়ে ইনায়া নিচু স্বরে নিজেকেই ভৎসনা করে বলল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ইনায়া, তুই এইসব কি দেখলি? তুই নিজেও ওই লোকের মতো শেমলেস হয়ে গেলি নাকি? তার হৃৎপিণ্ড তখনও ধুকপুক করছে, শরীরে এরিকের স্পর্শের উষ্ণতা এখনও জ্বলন্ত আগুনের মতো লেগে আছে। সে বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। রাতের নিস্তব্ধতায় তার স্মৃতি আঁকড়ে ধরে, কিন্তু ঘুম তার কাছে অধরা হয়ে থাকে। তার মনের প্রতিটি কোণে এরিকের উপস্থিতি এক অলিখিত কবিতার মতো ছড়িয়ে পড়ে, যেন প্রতিটি নিঃশ্বাসে তাদের মিলনের সুর বেজে উঠেছে। রাতের শেষ প্রহর চলছে, চারপাশে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে, যার ফলে এক অলৌকিক সুর আকাশকে মুখরিত করে তুলেছে। দীর্ঘ বিনিদ্র রাত পেরিয়ে মাত্র কিছুক্ষণ আগে এরিকের চোখ দুটো লেগে এসেছিল। ক্লান্ত শরীরটা অবশেষে ঘুমের কোলে ঢলে পড়েছিল, কিন্তু আজানের সেই গভীর মধুর ধ্বনি তার কানে পৌঁছাতেই সে ঘুমের মধ্যেই বিরক্তিতে মুখ কুঁচকে ওঠে। পাশে পড়ে থাকা বালিশটা তুলে নিয়ে দুই কান চেপে ধরে সে, যেন এই সুমধুর সুরকে বাইরে রাখতে পারে। কিন্তু কোনো লাভ হয় না। সুরটা যেন তার মনের দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ছে। প্রচণ্ড বিরক্তিতে এরিক বিছানায় উঠে বসে, মুখটা কুঁচকে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, এই ভোর রাতে কে যে এই চিৎকার শুরু করে দিয়েছে? একদম আনবেরেলেবল শিট। তার কণ্ঠে বিরক্তির তীব্রতা এতটাই যে সেই মুহূর্তে পুরো পৃথিবীটাকে ধিক্কার দিতে চায়। কিন্তু তার কথা শেষ হতেই আজানের তীব্রতা আরও বেড়ে যায়। সেই সুর আরও গভীর, আরও মোহনীয় হয়ে ওঠে, যেন আকাশের বুকে এক অদৃশ্য শক্তি তাকে ডাকছে। এরিক থমকে যায়। সে মন দিয়ে শোনে। কিছুক্ষণ আগে যে সুর তার কাছে বিরক্তিকর মনে হয়েছিল, এখন তা তার মনের গভীরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে। তার মনটা কেমন যেন হালকা হয়ে আসছে, যেন কোনো অজানা জাদু তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। আজানের প্রতিধ্বনি তার হৃদয়ে এক নেশার জগৎ সৃষ্টি করছে, যেখানে সে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, অজান্তেই। সুমধুর ধ্বনি কোথা থেকে আসছে তা জানার জন্য তার মন ছটফট করে ওঠে। এক অদম্য কৌতূহল তাকে টানে। সে বিছানা থেকে লাফিয়ে ওঠে, পা টিপে টিপে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। চোখ দুটোর ছুটে বেড়ায় অন্ধকারের মাঝে, কিন্তু কিছুই নজরে পড়ে না। শুধু আজানের সেই মোহনীয় সুর চারপাশে ভেসে বেড়াচ্ছে, যেন অদৃশ্য কোনো উৎস থেকে উচ্চারিত হচ্ছে। এরিকের মনটা অস্থিরতায় ছেয়ে যায়। এই ধ্বনির রহস্য, এই অজানা আকর্ষণের উৎস, যতক্ষণ না সে তা উদ্ঘাটন করতে পারছে, তার মন যেন শান্তি পাচ্ছে না। সে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু মুহূর্ত আগেই যে ঘুম তার চোখে এসেছিল তা যেন এখন আর ধরা দিচ্ছে না। আজানের সেই সুর তার মনের মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, যেন তাকে কিছু বলতে চাইছে, কিন্তু সে বুঝতে পারছে না। তার শরীর শান্ত, কিন্তু মনটা অস্থির। বাকি রাতটা সে এভাবেই ছটফট করে কাটায়। ইনেয়া তার ছোট্ট ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজে দাঁড়িয়েছে। তার মাথায় ওড়না, হাত দুটো বুকের কাছে বাঁধা,
চোখ দুটো মাটির দিকে নত। নামাজের প্রতিটি রাকাতে তার মন ডুবে আছে আল্লাহর সান্নিধ্যে। তার হৃদয়ের গভীরে এক অস্থির আকাঙ্ক্ষা, এক নিষিদ্ধ বাসনা তাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু সে তবু আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে। নামাজ শেষে ইনায়া দুই হাত তুলে মোনাজাত শুরু করে। তার কণ্ঠ কাঁপছে, চোখে জল চিকচিক করছে। সে ধীর কম্পিত স্বরে বলে, হে আল্লাহ, আমি জানি নিষিদ্ধ জিনিসের আকাঙ্ক্ষা বড় ভয়ানক। তবুও আপনার এই দুর্বল বান্দা আপনার দরবারে এক ছোট্ট আর্জি নিয়ে এসেছে। আপনি তো বলেছেন আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। ইয়া রব, আমি জানি আমি এক হারাম জিনিসকে হালাল করে পাওয়ার তীব্র বাসনা নিয়ে আপনার কাছে হাত তুলেছি। আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়। তার কালো অন্তরে আপনি ঈমানের আলো ছড়িয়ে দিন। সে যেন প্রতিটি বিশ্বাসে আপনাকে খুঁজে পায়। আপনার সান্নিধ্যে পৌঁছতে তাকে আপনি সাহায্য করুন। আমিন। ইনায়ের কণ্ঠ ভারী হয়ে আসে। সে হাত নামায়, জায়নামাজ গুটিয়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। একটা নোটিফিকেশনের শব্দ। ইনায়ের হৃদয়টা কেঁপে ওঠে। সে দ্রুত পায়ে এগিয়ে ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে একটা লিঙ্ক জ্বলজ্বল করছে। কৌতূহল তাকে টানে। সে আঙুল দিয়ে লিঙ্কটিতে ক্লিক করে। একটি ভিডিও চালু হয়। ইনায়ের চোখ দুটো স্থির হয়ে যায় স্ক্রিনের ওপর। ভিডিওতে এদিকে একটি মেয়ের সঙ্গে সে খুব কাছাকাছি ঘনিষ্ঠ অবস্থায়। ক্যামেরার কোণ বদলায়। আরেকটা দৃশ্য, এরিক আরেকটি মেয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ অবস্থায়। ইনায়ের হাত কাঁপতে শুরু করে। তার বুকের ভেতরটা মুচড়ে ওঠে, যেন কেউ তার হৃদয়টাকে চেপে ধরেছে। সে পুরো ভিডিও দেখতে পারে না। ফোনটা তার হাত থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। শব্দ তার কানে বাজে, কিন্তু তার চেয়েও বেশি বাজে তার হৃদয়ের আর্তনাদ। এরিককে এভাবে দেখে তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ব্যথা এত তীব্র যেন তার শ্বাস আটকে যাচ্ছে। সে বুঝতে পারছে না কেন এই ব্যথা তাকে এভাবে কষ্ট দিচ্ছে। সে তো জানতো এরিক কেমন, তার অতীত, তার জীবনযাপন সবই তো ইনায়ের জানা। তবু এই দৃশ্য, এই সত্য তার চোখের সামনে এসে দাঁড়াতেই তার হৃদয় যেন মেনে নিতে পারছে না। ইনায়া দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে। তার চোখ দুটো জলে ভরে যায়। সেই জল তার ধরে রাখা যায় না। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে নীরবে, অবাধে। তার মনের মধ্যে এক ঝড় বয়ে যাচ্ছে। ইনায়ের চোখের জল শুকিয়ে গেলেও তার মনের কোণে একটা ভারী বোঝা তখনও চেপে বসেছিল। সে ঘর থেকে বেরিয়ে এলো। পা টেনে টেনে তাকে দেখে যে কেউ বলবে শরীরের সব শক্তি কোথাও হারিয়ে গেছে। তার ঘরের সামনে বিশাল হলরুমটা ছড়িয়ে আছে। ঝকঝকে মেঝে, উঁচু ছাদ আর দেওয়ালে ঝোলানো বড় বড় পেইন্টিং। কিন্তু ইনায়ের চোখে কিছুই পড়ছিল না। সে অন্যমনস্কভাবে করিডর ধরে হাঁটছিল। পায়ের শব্দ হলরুমে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ একটা শক্ত হাত তার বাহু চেপে ধরল। সে চমকে উঠল। কেউ তাকে টেনে কাছের একটা ঘরে ঢুকিয়ে নিল। ইনায়ার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধকধক করে উঠল। শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। সে ভয় আর বিস্ময়ে পিটপিট করে চোখ তুলে তাকালো। সামনে এরিক, তার শক্ত হাত দুটো ইনায়ার বাহু চেপে ধরে আছে। এরিককে দেখে ইনায়ার মাথায় সকালের সেই ভিডিওর দৃশ্য ভেসে উঠল। সে এক ঝটকায় এরিকের হাত সরিয়ে দিল। তার কণ্ঠে ক্রোধ আর অভিমান মিশে একটা চিৎকার বেরিয়ে এলো, আপনার ওই নোংরা হাত দিয়ে আমায় ছোঁবেন না। এরিকের চোখে বিস্ময় ফুটে উঠল। সে ভ্রু কুঁচকে বলল, নোংরা হাত? আমার হাত নোংরা? ইনায়ের মনে জমে থাকা অভিমান যেন স্রোতের মতো উঠলে উঠল। তার কণ্ঠে তেজ, চোখে তীব্র ঘৃণা প্রকাশ পেল। সে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনার হাত নোংরা। অস্বীকার করতে পারবেন এই হাত কখনো কোনো নারীকে স্পর্শ করেনি? অস্বীকার করতে পারবেন আপনার ধূসর চোখ কখনো কোনো নারীকে লোভনীয় দৃষ্টিতে দেখেনি? অস্বীকার করতে পারবেন আপনি কখনো কোনো মেয়ের কাছে নিজেকে সমর্পণ করেননি, কখনো কোনো অবৈধ সম্পর্কে জড়াননি? ইনার প্রতিটি কথা যেন তীরের মতো এরিকের বুক ভেদ করে তার হৃৎপিণ্ডে গিয়ে বিঁধল। সে জানে ইনা একটাও মিথ্যা কথা বলেনি, কিন্তু আজ কেন তার কথাগুলো এত ভারী, এত তীব্র লাগছে। সে ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে গলা থেকে কষ্টে দুটো কথা বের করলো, আমি মানছি আমি ভুল করেছি, আমি খারাপ, কিন্তু কেউ নিজে থেকে খারাপ হয় না ইনায়া। তুমি ভাগ্যবতী, তোমার কাছে এত সুন্দর একটা পরিবার আছে, কিন্তু সবাই তোমার মতো ভাগ্যবান হয় না। এরিকের কণ্ঠে একটা গভীর বেদনা ঝরে পড়ল। সে থামলো, যেন তার অতীতের কোনো কালো ছায়া তার চোখের সামনে ভেসে উঠেছে। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার বাবা মিস্টার রিচার্ড অ্যাশফোর্ড একজন বিলিয়নিয়ার। সবাই বলে বড়লোকের সন্তানরা বেশিরভাগই বিগড়ে যায়, কিন্তু কেউ কি কখনো ভেবেছে কেন তারা এমন হয়? কখনো কি কেউ ভেবেছে তাদের এমন হওয়ার পেছনে কোনো কারণ থাকতে পারে? আমার জীবনের এক বিভীষিকাময় অতীত আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।
ইনায়ের চোখে ক্রোধের পাশাপাশি এখন একটা কৌতূহল জেগে উঠল। এরিকের কথা শুনে তার মনের কোণে একটা প্রশ্ন জাগলো। কি এমন ঘটেছিল এরিকের জীবনে? এরিক বলা শুরু করলো, আমার বাবা মা পালিয়ে বিয়ে করেছিলেন, তাদের পরিবার তাদের ত্যাগ করেছিল, কিন্তু তারা তবুও নিজেদের মতো করে জীবন গড়ে তুলেছিল। আমার জন্মের পর তাদের দায়িত্ব বেড়ে গেল। বাবা আমাকে ভালো জীবন দেওয়ার জন্য ব্যবসা শুরু করলেন। ধীরে ধীরে তিনি সফল হলেন। আমাদের জীবন বদলে গেল। আমি ছোটবেলায় বাবার ভক্ত ছিলাম। আমাদের সম্পর্ক ছিল বাবা ছেলের চেয়ে বন্ধুর মতো। আমি কিছু চাইতাম আর বাবা তা মুহূর্তেই পূরণ করতেন। তার ব্যবসা বাড়তে লাগলো, ব্যস্ততা বাড়লো, তবু তিনি আমাদের জন্য সময় বের করতেন। আমরা সুখী ছিলাম ইনায়া, কিন্তু সুখ বেশি দিন থাকে না। একটা কুনজর আমাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে দিল। এরিকের কণ্ঠ হঠাৎ করে কেঁপে উঠল। সে থামলো, যেন স্মৃতির ভার বহন করা তার পক্ষে কঠিন। তারপর আবার বলতে শুরু করলো, লরেন আমার বাবার সেক্রেটারি। সে কোম্পানিতে যোগ দেওয়ার পর থেকেই সব কিছু বদলে গেল। বাবা আর আগের মতো বাড়ি ফিরতেন না, অফিসে রাত কাটাতেন। আমার সঙ্গে সময় কাটানো বন্ধ করে দিলেন। মা আর বাবার মধ্যে ঝগড়া শুরু হলো। আমাদের পরিবারের ফাটল ধরলো। একদিন মায়ের অনুপস্থিতিতে বাবা লরেনকে বাড়িতে নিয়ে এলেন। আমি তখন বাগানে আমার কুকুরের সঙ্গে খেলছিলাম। খেলতে খেলতে আমার বল বাবার স্টাডি রুমে চলে গেল। আমি বল আনতে গিয়ে যা দেখলাম! এরিকের কণ্ঠ ভারী হয়ে এলো, রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠল, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করলো। আমি দেখলাম আমার বাবা, যাকে আমি সুপারহিরো ভাবতাম, তিনি লরেনের সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায়। সেই মুহূর্তে আমার বাবার প্রতি আমার সমস্ত ভালোবাসা, বিশ্বাস ঘৃণায় পরিণত হলো। সেদিন আমি জীবনের প্রথম ধাক্কা খেলাম। এরিক একটু থামলো, তার ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে উঠল। দ্বিতীয় ধাক্কাটা আরও মারাত্মক। ভালোবাসা, আমার প্রেম, আমার সবচেয়ে কাছের বন্ধু দুজন মিলে আমার সঙ্গে প্রতারণা করলো। সেই বিশ্বাসঘাতকতা আমার হৃদয় ভেঙে চুরমার করে দিল। শুধু ভালোবাসা হারায়নি, নারী জাতির প্রতি আমার মনে তীব্র ঘৃণা জন্ম নিল। ইনায় নিশ্চুপ দাঁড়িয়ে, তার মনের ক্রোধ কোথায় যেন মিলিয়ে গেছে। এরিকের চোখে নারী জাতির প্রতি তীব্র ঘৃণা, তার কণ্ঠের বেদনা ইনায়াকে গভীরভাবে স্পর্শ করেছে।